নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনব। আমরা সদ্য দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা পার করে এসেছি এবং এই সব রূপে শ্রী শ্রী মাকে আজকাল আমাদের মনের ভেতরে সেই ভাবটা মায়ের কৃপাতেই জাগ্রত হয়েছে, যা কিনা বলাই বাহুল্য আজ থেকে 50 বছর আগেও ছিল না, বা তারও পরে 40 বছর 45 বছর আগেও ঠিক এইভাবে ঘরে ঘরে সকলের এই বোধ যে তিনি দুর্গা, তিনি কালী, তিনি লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, এই বোধ কিন্তু আমাদের এরকমভাবে ঘরে ঘরে বিকশিত হয়নি। দেবী মায়ের কাছে শুনেছি যে ঠাকুর বলছেন, দেখ কত এগিয়ে এসেছি, দেখ। তা সেই এগিয়ে আসার অর্থ কি? এগিয়ে আসার অর্থ তখন বুঝিনি, এখন উপলব্ধি হয়। এগিয়ে আসার অর্থ তিনি তো সকলের অন্তরে রয়েছেন, এবার সেইখানে তার প্রকাশ বিকাশ ঘটা, তার মানেই তিনি জীবের কাছে এগিয়ে এসেছেন। আজকে আমরা মায়ের কথা শুনবো। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, শর্মিলাদি, অমিতা, মিনুদি, রূপা, চিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি। আজকে আমরা একটু অন্যভাবে শুরু করি, মায়ের কাছে কৃপা প্রার্থনা। শ্রীমা শারদা পুঁথি। শুনো শুনো ভক্তগণ, শ্রীমাতার গান শ্রবণে ত্রিতাপ শ্রবণে ত্রিতাপ হতে পাবে পরিত্রাণ। শুনো শুনো ভক্তগণ, শ্রীমাতার গান শ্রবণে ত্রিতাপ হতে পাবে পরিত্রাণ। শ্রী শ্রী মায়ের কথা আমরা শুনবো। তার আগে এই বইটি আমাকে পিয়ালি, আমাদের ভক্ত বন্ধু বোন পিয়ালি, ওরই বই, ও আমাকে বলছে, কিন্তু এখন আর মনে হচ্ছে বইটা আমার নয়, বইটা আমাদের পাঠচক্রের, সবার জন্যে। তুমি পড়ে সবাই মিলে আমরা শুনবো, তুমিও শুনবে, আমরাও শুনবো। শুভ সন্ধ্যা ভারতীদি। ভারতীদি, অনেক দিন পর সত্যি তোমাকে দেখে খুব ভালো লাগছে। সঞ্চিতা, শুভ সন্ধ্যা। শুভ্রাদি। মায়ের কাছে কৃপা প্রার্থনা দিয়ে শুরু হয়েছে। এই পুঁথিটি রচনা করেছেন সমগ্র লীলামৃত মায়ের ব্রজেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। ব্রজেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, যেমন অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনা করেছেন, ব্রজেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বিরচিত শ্রীমা শারদা পুঁথি। কৃপা প্রার্থনা। জয় মা শারদা দেবী, জগত জননী, জয় মা গো মহাশক্তি বিচিত্র রূপিণী, জয় মা গুরুর গুরু ত্রিতাপ হারিণী, স্নেহময়ী মা আমার ভুবন মোহিনী। ভক্তি মুক্তি জ্ঞান দিতে আসিলে ধরায়, জনমিলা লক্ষ্মী দেবী শারদারকায়। অবতার শক্তি রূপে আসি বারবার, অভাগারে কোল দিয়ে করো ভব পার। সন্তানেরে শক্তি দাও লীলা বর্ণিবার, রামকৃষ্ণ গত প্রাণা জননী আমার। সন্তান করেছে আশা, পুরাও মা সাধ, মনে যেন নাহি পশে কোনো অবসাদ। লবণ পুত্তলি হয়ে সন্তরণে সাধ, বারিধিতে দিন ঝাঁপ করো আশীর্বাদ। বশিষ্ঠাদি ঋষিগণ দেবর্ষি নারদ, সম্যক বর্ণিতে নারে ওই দেবী পদ। কেন এই সাধ হলো বুঝিতে না পারি, ভিখারির রাজা হতে ইচ্ছা হলো ভারী। আশিস লইয়া হব অভয় অমর, নিশ্চিত হইব পার এ মহাসাগর।
পঙ্গুরে লঙ্ঘাও গিরি, যেই কৃপা বলে সেই কৃপা করো মাগো, ঝাঁপ দিনু জলে। তোমার চরণ রেণু অঙ্গে দিয়ে মোর, সন্তানেরে করো মাগো মহাশক্তিধর। সেই শক্তি বলে আমি ধরিব লেখনী, নম মা সারদা দেবী, নম নারায়ণী। এইভাবে আমরা একটু একটু করে এরপর এক এক দিন এই শ্রীমা সারদা পুঁথিটি থেকে শুনব। জন্মভূমি জয়রামবাটি গ্রাম, শুনো শুনো ভক্তগণ শ্রীমাতার গান, শ্রবণে ত্রিতাপ হরে, শ্রবণে ত্রিতাপ হতে পাবে পরিত্রাণ। হ্যারো হ্যারো কি অপূর্ব একখানি গ্রাম, জয়রাম বাটি ওই গ্রামটির নাম। শ্যামলিমা ঝরে পড়ে প্রতি অঙ্গ হতে, পাখির কুজনে জাগে প্রতিটি প্রভাতে। পশ্চিমবঙ্গের মাঝে বাঁকুড়া জেলায় মনোহর গ্রামখানি অবস্থিত হয়। মহকুমা বিষ্ণুপুর, কতুলপুর থানা, ব্রাহ্মণ সদগোপ বাস, আরো জাতি নানা। লক্ষ্মীর কৃপায় হেথা শস্য হয় ভালো, ধান্য ইক্ষু জব গম ফলাদি রসালো। কৃষক কুলের মুখ সদা হাস্যময়, উত্তরেতে আমোদর প্রবাহিত হয়। তারপর পূর্ব দিকে আঁকিয়া বাঁকিয়া স্বচ্ছতোয়া আমোদর গিয়াছে বহিয়া। রাখাল বাজায় বেনু আমোদর তীরে, ধেনুগণ খেলা করে এপারে ওপারে। রাখালের গানে আর পাখির কুজনে মুখরিত আমোদর শান্তি আনে প্রাণে। বক্রগতি আমোদর বেষ্টনের মাঝে, জয়রাম বাটি রয় উপদ্বীপ সাজে। বকুল অশ্বত্থ আম্র বটবৃক্ষ আদি, সুশীতল ছায়া দেয় গ্রামে নিরবধি। জনকোলাহল হতে দূরেতে থাকিয়া, নীরব গম্ভীর গ্রাম শান্ত করে হিয়া। আমোদর তীরে এক পঞ্চবটি পাশে, শ্মশান হেরিয়া মনে বৈরাগ্য পরশে। সাধনার অনুকূল আসি এই স্থানে, শ্রীগুরু সারদা নন্দন বসিতেন ধ্যানে। গোলাপ যোগিন আদি যত ভক্ত দল, গীতাচণ্ডী পাঠে হেথা কাটাইতা কাল। বাল্যকালে এই স্থানে আমোদর নদে, গঙ্গা স্নান করে মাতা পরম আহ্লাদে। স্নান সমাপন খান তেলে ভাজা মুড়ি, মায়ের প্রসাদ পায় কত নরনারী। অন্নপূর্ণা পূজাকালে তথা সে কারণে, তেলে ভাজা মুড়ি খায় বহু ভক্তজনে। বড়ই আনন্দ হয় উৎসব পালিত, দূর দেশ হতে ভক্ত আসে শত শত। গ্রামটির চারিপাশে উন্মুক্ত প্রান্তর, দূর হতে নিরখিতে অতীব সুন্দর। অতীতে হইত মাঠে কাপাসের চাষ, জলে পূর্ণ পুষ্করিণী ছিলা 12 মাস। সারদার আগমন পূর্বে এই স্থানে এত শস্য ফলিত না, সকলেই জানে। যা কিছু উন্নতি এর আবির্ভাব পরে, উথলিয়া উঠে শস্য লক্ষ্মী কৃপা বরে। দোকান ছিল না কিছু ছোট এই গ্রামে, মিলিত মিষ্টান্ন আদি শ্রীপ্রভুর ধামে। কামার পুকুর হতে কিনিয়া মিঠাই, জয়রাম বাটিবাসী আনিতা সদাই। দক্ষিণ পশ্চিমে তার কয়াপাট গ্রাম, বদনগঞ্জ কয়াপাট দুয়ে এক নাম। এখানেতে হাট সহ বাজার বসিত, কতুলপুরেতে লোকে বস্ত্রাদি কিনিত। শিহরের হাটতলা আধ ক্রোশ পথ, সেথায় মন্দিরে রয় শিব শান্তিনাথ। মাইল দেড়েক দূরে পুকুরিয়া গ্রাম, সেইখানে ছিলা বড় মুদির দোকান। দেশরা অমরপুর জীবটাদি নামে, শ্রীধাম বেষ্টিত আছে বড় বড় গ্রামে। গ্রামের ভিতরে ছিল ছোট এক পথ, ছায়া দিয়া ঢাকিত তা বট ও অশ্বত্থ। কামার পুকুর হয় 1.5 ক্রোশ দূরে, মানব হেরিল যথা দেব গদাধরে।
এই পরিবেশ লয়ে জয়রাম বাটি, ধন্য হলো একদিন স্বর্ণ হলো মাটি। মুখোপাধ্যায়গণ আদি অধিবাসী, বাড়ুজ্যেরা কিছু থাকে তারও পাশাপাশি। বাড়ুজ্যে দৌহিত্র বংশ, আদি বংশ নয়, মুখুজ্জেরা ওই গ্রামে আদি বংশ হয়। সদগোপ গোয়ালা ময়রা কামার আদি ধরে সবেতে মিলিয়া আছে শতাধিক ঘরে। গ্রাম মধ্যে নাহি রহে ইমারত বাটি, মৃত্তিকা নির্মিত গৃহ কিছু পরিপাটি। পল্লী জীবন তথা সরলতা ভরা, অবাধ অনন্ত ধারা আনন্দ মুখরা। তাল বৃক্ষ সুশোভিত বাড়ুজ্যে পুকুরে, গ্রামবাসী সকলেই স্নান পান সারে। উহার দক্ষিণে এক পুকুরের জল, প্রস্ফুটিত শতদলে করে ঝলমল। গ্রামের পশ্চিমে এক আহেরের জলে, সেচনের কাজ হয় বহু শস্য ফলে। পুণ্য পুকুর হয় মধ্যে অবস্থিত, যাহার পশ্চিমে মার বাটি অবস্থিত। উত্তরেতে দুকুটারি খড়ের আলয়, মুখুজ্জে বংশের তথা আছে দেবালয়। সুন্দর নারায়ণ নামে শ্রীধর্ম ঠাকুর, দুইটি ঘরের মাঝে তার এক পুর। অপর পুরের নাম কালী মারো হয়, মুখুজ্জেরা পালাক্রমে পূজাদি চালায়। বিবাদ লাগিয়া পূজা বন্ধ হলে পর, ক্রমে উহা হয়ে পড়ে পাঠশালা ঘর। আঁচলে বাঁধিয়া মুড়ি পাত্তারি বগলে, বালক বালিকা যেত সেই পাঠশালে। মণ্ডপ উত্তরে হয় গ্রাম ষষ্ঠী তলা, মণ্ডপ উত্তরে হয় গ্রাম ষষ্ঠী তলা, বর সাজে গদাধর যথা প্রণমিলা। বর্তমানে ষষ্ঠী মাতা ছাড়ি সে সকাশ, সুন্দর নারায়ণ গেহে করিছেন বাস। পুণ্য পুকুর পূবে মণ্ডলেরা থাকে, মণ্ডল পাড়ায় পূজা 12 মাস রাখে। সিংহ বাহিনী নামে সুপ্রসিদ্ধা দেবী, সদাই জাগ্রতা মাতা মনোহরা ছবি। 2 জন সঙ্গী সহ মাতা একাসনে, শ্রী মনসা দেবী রয় অপর আসনে। প্রসিদ্ধ মুখুজ্জে বংশ, তার পুরোহিত, দেবীর প্রভাবে গ্রামে না হয় অহিত। শত শত ভক্ত আসি পূজা দেয় মাকে, মন্দিরের মাটি খেলে রোগ দূরে থাকে। সিংহ বাহিনীর ভোগে অন্ন নাহি রয়, চিড়া ফল মূল মিষ্টি নিবেদিত হয়। শরৎকালেতে 3 দিন নিরবধি, বলিসহ হয় পূজা ভোগ রাগ আদি। অতীতে খড়ের ঘরে থাকিতেন মাতা, বর্তমানে পাকা ঘর হইয়াছে তথা। বাড়ুজ্যে বসতি পুণ্য পুকুর দক্ষিণে, সেথায় বাঁশের চিহ্ন দেবালয় শনে। তা হেরিলে মনে হয় ধনী ছিল এরা, কাল ধর্মে অবলুপ্ত অধুনা তাহারা। পুণ্য পুকুর তীরে নূতন বাড়িতে, মাতা করিতেন বাস পরম শান্তিতে। তা আজকে এই অবধি শুনলাম মা এইরকম একটি ছবির মতন মধুর একটি গ্রামে বাস করতেন। আমরা এখন ছুটে ছুটে যাই, এখন গ্রামের সেই রূপ আর নেই। এখন তার মধ্যে অনেক নগরায়নের ছবি আমরা দেখতে পাই, কিন্তু তবুও এখনো সেই মনে হয় মা বুঝি এই কাজে ব্যস্ত, কি মা বুঝি এই ওদিকে গেলেন, যে কোনো সময় এসে বলবেন, এসেছো মা, বসো জিরো, এখানে অত জব ধ্যান করতে হবে না, আনন্দ করো, খাও দাও, মায়ের কাছে এসেছো। এ আমাদের প্রত্যেকের মনে হয়। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তা আজকে আমরা 1916 সালে একটু পৌঁছে যাব। 1916 সালের একদিন বিকেল বেলা, স্বামী নির্লেপানন্দজি মহারাজ 1916 সালের একদিন বিকেল
গ্রীষ্মকাল, ঠাকুরঘর খোলা হয়েছে। মা পা দুটি ছড়িয়ে যেমনটি ওই ছবিতে দেখা যায় উত্তরের সরু বারান্দায় বসে, জপমালায় ঝুলির ভিতর আঙুলগুলি, দৃষ্টি ফেলফেলে সামনের মাঠের দিকে চেয়ে আছেন, নাম মাত্র চেয়ে আছেন। অন্তরে যেন কি দেখছেন, বাহ্য কোনো কিছু গোচরে নাই। সেটা গুরুবার, মার জন্মবার। বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়। সেটা গুরুবার, মার জন্মবার। ম্যানেজার একতলার অফিস ঘরে আমাকে আদেশ করলেন, ওরে এখুনি আমেরিকায় বোধানন্দ স্বামীকে চিঠি লিখতে হবে, আজ মেল ডে, দেরি করলে হবে না, বড় জরুরি ব্যাপার। এই ফটো তার আশ্রমের, তিনি পাঠিয়েছেন, মাকে দেখাতে হবে এবং মা দেখে কি বলেন জানাতে হবে। বারবার 3 বার মার কাছে গিয়েও কোনো কথা বলতে সাহস হলো না। ব্যর্থ হয়ে ফিরে এসে বললাম, আমার দ্বারা হবে না, উনি এক মনে বসে আছেন, কিছু কথা বলতে আমার সাহস হচ্ছে না, আর কাউকে পাঠান। তিনিও নাছোড়, ওরে তোর দ্বারাই হবে। শেষে বাধ্য হয়ে গিয়ে আলগোছে আস্তে আস্তে বলছি, মা, ও মা, আমেরিকা থেকে হরিপদ মহারাজ এই ছবি পাঠিয়েছেন, আপনি দেখে কি বলেন জানাতে বলেছেন, ডাক চলে যাবে, তাড়াতাড়ি চিঠি লিখতে হবে। শুনলেন? মার মুখের ভাব দেখলাম কষ্টে মাখানো, সজোরে কে যেন অন্তর থেকে বাইরে টেনে আনছে। তখনই কিন্তু সামলে নিলেন, বিরক্তি প্রকাশ করলেন না, বকুনি তো দিলেনই না। ছবি একদম না দেখেই খালি মুখে বললেন, বলগে, বেশ হয়েছে। যদিও আমি দাঁড়িয়ে ছবি সামনে ধরেছিলাম, তখন কি ছাই বুঝি মার বিজ্ঞানীর অবস্থা। একদম মার বিজ্ঞানীর অবস্থা, চোখ চেয়েও দর্শন। মার আর অবস্থা, মা স্বয়ং আদ্যাশক্তি জননী, মা স্বয়ং সৃষ্টি, সমস্ত কিছু তার ভিতর থেকে সৃষ্টি করে সেই সৃষ্টির দিকে চেয়ে ফেলে দৃষ্টিতে বসে আছেন। তা এই হেন অবস্থায় মাকে এই স্বামী নির্লেপানন্দ এইভাবে দেখছেন। আমরা অবশ্য জয়রামবাটির কথা শুনতে শুনতে হঠাৎ করে উদ্বোধনে এসে পড়েছি। আসলে মা যেখানেই থাকুন না কেন, জয়রামবাটি কি উদ্বোধন, মায়ের আঁচলটি তো সেই একই, আর মায়ের আঁচলের তলাটিতে তো আমরা রয়েছি। ঠাকুর ঘরে মা, পরনে গেরুয়া নেই, গলায় রুদ্রাক্ষ নেই, সচরাচর চোখে পড়া বাঙালি বিধবার মতো মুখে কপালে চন্দন চর্চিত চিহ্ন নেই, কালী বা কৃষ্ণ নামের নামাবলী অঙ্গে নেই, হাতে হাঙর মুখো বালা দুগাছি, পরনে নরুন পাড় ধুতি, সাদাসিধে, যেন বাঁকুড়া জেলার কোনো বাড়ির বৌমাটি। শরীরের বাইরের একটা মাদকতাকারী রূপেরও স্পর্শ নেই। মা শ্যামা ভোর 3টে থেকে 4টের মধ্যে নিত্য 12 মাস সব ঋতুতে শয্যা ত্যাগ। প্রাতঃকৃত্য অন্তে ঠাকুরকে শয়ন থেকে উত্তোলন, বাল্যভোগ দেওয়া, নিজ হাতে রোজ ঠাকুর ঘর মোছা, ঠাকুরকে অন্নভোগ দেওয়া, সকাল সন্ধ্যা জপে বসা ইত্যাদি সবই একে একে মনে পড়ছে। তবে শেষের দিকে উদ্বোধনে সেবিকা ও সেবকরা অনেক কাজ তাকে করতে দিতেন না। তখন বয়সের ভারও বেড়েছে, অসুস্থতার জেরে শরীরের জোরও কমেছে। তবুও দেখেছি অন্তত ঠাকুর ঘরের সব কাজ নিজ হাতে কলকাতাতেও বারবার করবার তার বিশেষ ঝোঁক ছিল। মাকে করতে না দিলেও বারবার মা সেই কাজ নিজে হাতে করতে চাইতেন। মাকে দেশে কলকাতার মতো শরৎ মহারাজের হেফাজতে থাকতে হতো না। সেখানে তিনি পিত্রালয়ের ঝিউড়ি, গ্রামের বালিকা,
সেখানে তিনি পিত্রালয়ের ঝিউড়ি গ্রামের বালিকা, নিজে হাতে কুটনো কুটে বাটনা বেটে দুধ মেগে এনে ছেলেদের চা পর্যন্ত খাইয়েছেন। কলকাতায় এই পল্লী পালার যে কৃত্রিমতার দরুন খানিক অসুবিধা হবে তা বলাই বাহুল্য। এখনকার উদ্বোধনের আধখানি উদ্বোধন সামনের দিকে, তখন যেন পাখির একটা ছোট্ট বাসা, ছোট্ট বারান্দাটি চিকে ঘেরা, আলো বাতাস কম, জয়রামবাটির মতো পর্দা ফাঁক উন্মুক্ত নয়, বাড়ি শুদ্ধ ঠাসা লোক। দোতলা তেতলায় পুরুষদের একরকম ওঠা নিষেধ। উদ্বোধন সম্পাদক নিচের ঘরে সম্পাদকতা করেন। সামনে তখন খোলা মাঠ ছিল, রবিবার মাঠ ময় লোক, দুই রোয়াকে লোক, আর বাড়িতে গিজগিজ ঠাসা থই থই, ওপরে মেয়েরা। 70-80 জনকে রবিবারে রবিবারে বিকেলে হাতে হাতে মিষ্টি প্রসাদ দিয়েছি। এক এক দিন 25-30 জনকে মা প্রত্যেককে আলাদা আলাদা করে দীক্ষা দিয়েছেন। কলকাতায় গৃহকর্ম নিজ হাতে তার করবার ইচ্ছা থাকলেও শরৎ মহারাজের ভয়ে, গোলাপ মা যোগিনমার ভয়ে বেশি করতে সাহস করতেন না। যেন অভয়া স্বয়ং এদের ভয়ে কোনো কিছু করতে পারছেন না। নরলীলা নরবধ। শুভ সন্ধ্যা। গোলাপ মা যোগিন মা মনে হতো যেন শাশুড়ি, আর মা তাদের অধীনা বৌমা। আগঙ্গার দেশের লোক তিনি, মানে সেখানে তো গঙ্গা নেই, আমোদরকেই মা গঙ্গা বলে ভালোবাসতেন, সম্মান করতেন। তাই বলছেন আগঙ্গার দেশের লোক তিনি। উদ্বোধনের ছাদ থেকে গঙ্গা, দক্ষিণেশ্বরের মার মন্দির দেখা যায়। তিনি সুস্থ থাকলে, বাত বেশি চাগান না দিলে নিত্য গঙ্গা স্নান করতে পারেন। এই ছিল তার কলকাতার ওপর আকর্ষণ। মার দেহান্তের পর একদিন শারদানন্দজি মহারাজ বলছিলেন, আমার সাধ মিটে গেছে, ধার করে উদ্বোধন করেছিলুম, জায়গাটুকু দান খড়ের ব্যবসায়ী কেদার বাবুর, ধার শোধ হয়েছে। আর এতকাল মধ্যে মধ্যে কখনো বেশি দিন কখনো অল্প দিন মা এখানে বাস করেছেন। মার আমলে উদ্বোধনে বিজুলি বাতি ছিল না, কেরোসিন পুড়ত। বিজলি থাকলে সোনায় সোহাগা হতো, কারণ মায়ের সুন্দর জ্যোতির্ময়ী অলৌকিক শান্ত আধ্যাত্ম জীবনের ভাস্বরতা তো ছিলই। পূজা নিজে শেষ করে বা যখন নিজে না করতেন, পূজা সাঙ্গ হলে কয়জন ভক্ত নিচে আছে তা একটি বালককে দিয়ে আগে গুনে আসতে পাঠাতেন। বালকটি বক্তা স্বয়ং নির্লেপানন্দজি মহারাজ। পূর্বাশ্রম সম্পর্কে তিনি আবার যোগিনমার দৌহিত্র, মানে মেয়ের ঘরের নাতি, যোগিনমার একমাত্র কন্যা গনুর কনিষ্ঠ পুত্র। তা এইবার সান্ধ্য ভোগ শেষ করে ঠাকুরের মিষ্টি ফলমূল প্রসাদ ভাগে ভাগে সাজিয়ে দিতেন। কালো বড় একখানি বারকোষের ওপর ওইগুলি চড়িয়ে বালক বিতরণ করত। শেষে বলে দিতেন, এইটি মোহনের ছেলেকে দিও, মায়ের পুরনো চাকর মোহিনী মোহনের একমাত্র শিশুপুত্র। অত ভিড়ের ভিতর দেখতাম কোনো দিন মা ছেলেটিকে ভুলতেন না। মার সব দিকে নজর। প্রসাদ বিতরণকারী ওই বালকটিকে একদিন তারই কোচরের কাপড় নিজে খুলে কতগুলি আম বেঁধে দিয়ে বালিকার মতো বলছেন, যা বাবা যা, খপ করে নিচে নেমে বাড়ি চলে যা, সাবধান গোলাপ না দেখতে পায়, গোলাপ দেখতে পেলে আমাকে বকবে। এর থেকে মধুর লীলা আর কি হয়? স্বয়ং মা যেন চুপি চুপি ভয় পাচ্ছেন। বাণীমায়ের একটা কথা মনে পড়ে গেল। বাণীমার কাছে, তা আজ থেকে বোধহয় বছর 2 আগের কথা, সম্ভবত কেয়াও সেদিন আমার সঙ্গে ছিল, কেয়াই ছিল।
হ্যাঁ, বিকেলবেলা গেছি। বাণীমা সামনের অফিস ঘরে বসে আছেন। আর আমরা আমরা বলছি, মা এবার আসি। মা হাতটা ধরে বলছেন, না এখন যাবে না। আমরা আবার কিছুক্ষণ বসে বসে গল্প করছি, কথা বলছি। আবার বলছি, ও মা অনেক তো রাত হলো, এবার যাই তাহলে, অনেকটা দূর ফিরতে হবে তো। তখন বাণীমা বলছেন, রাত হলো তাই না, অনেক রাত হলো, তোমরা এখানেই থেকে যেতে পারো। তখন কেয়াই ছিল। কেয়া হেসে বলছে, মা থাকতে দেবে আমাদের, আমাদের থাকতে দেবে? মা বলছেন, এই তো এত জায়গা পড়ে আছে, কিন্তু ওরা তো বকবে। ঠিক যেন শ্রী শ্রী মায়ের প্রতিধ্বনি। এই এই যে ছোট ছোট সুখ স্মৃতিগুলো, এইগুলোই আমাদের সম্পদ। সব সময় মনে পড়ে না, কিন্তু হঠাৎ আজকে এই মায়ের কথা বলতে বলতে সেই মধুর সন্ধেটুকু যেন ছুঁয়ে গেল। হঠাৎ সেই বাতাস এসে ছুঁয়ে যায় না, ঠিক সেই রকম। ছেলেটি তখন রবিবার রবিবার তাদের কলকাতার বাড়ি থেকে আসতো। তারা গরিব, ভালো খেতে পাবে বলে মার কাছে আসতো। ছেলেটি উপরন্তু মা বাপ খেকো, মার তার উপরেও কি করুণা। আবার সর্বাধিষ্ঠাত্রী সরি সরি আবার সর্বাধিষ্ঠাত্রী হয়েও গোলাপ্পার সম্বন্ধে কি সুমধুর ভয়। আবার সর্বাধিষ্ঠাত্রী হয়েও গোলাপ্পার সম্বন্ধে মার কি ভয়। আরেকদিন বুড়ো ঝি বলছে, মা খয়েরের অভাবে পান খেতে পাইনে, গোলাপ্পা বড় কড়া, বেশি দেয় না গো মা। এক গাদা খয়ের তাকে তক্ষুনি দিয়ে মা বলছেন, পালা পালা বাচ্চা, এই বেলা ওই গোলাপ এলো বুঝি, আমাকে এক্ষুনি বকবে। তারই সব, তিনি সর্ব জগতের অধীশ্বরী, সর্বাধিষ্ঠাত্রী, আদ্যাশক্তি মহামায়া জননী। সেই তিনি যাকে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাকে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছেন, সেই মা বলছেন, পালা পালা বাছা, এই বেলা ওই গোলাপ এলো বুঝি, আমাকে এক্ষুনি বকবে। তারই সব, তবু গোলাপ মাকে মিষ্টি ভয়। মা কারুকে কম দিতে পারতেন না, প্রসাদ দিতেন হাত ভরে, হাত ভরে ভরে ফল, মিষ্টি, মোহনভোগ। বলতেন, কিছু খেয়ে জপ ধ্যান পুজোয় লাগো। সেটাই ছিল তার মতে সমীচীন শিবব্রত। মনকে আত্মাকে ভুখা রাখতে নেই, তাতে আত্মা কষ্ট পায়, তাতে কোনো পুণ্য নেই, বরং তাতেই ক্ষতি হয়। আসলে মা তো শুধু দয়াবতী ছিলেন তা নয়, তিনি ছিলেন ব্রহ্মবতী। দয়া তার একটি সাত্ত্বিক অভিপ্রকাশ। মা স্বয়ং ব্রহ্ম, ব্রহ্ম তার অন্তরে বাহিরে। সেই ব্রহ্মবতী মায়ের একটি আলোক রশ্মি হচ্ছে দয়া। শেষের দিকে উদ্বোধনে দেখেছি অফুরন্ত জিনিস আসছে। লক্ষ্মীবারে মার জন্ম, লক্ষ্মীর ভাণ্ডার ছিল তার। আমের সময় ল্যাংড়া, হিমসাগর, ফজলি অজস্র, এমনকি দামি আলফানসো। পেট পুড়ে সবাই খাচ্ছে, তার কিছুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমার জিনিস, এই বোধই নেই। 2 হাতকে 10 হাত করে খালি দিয়তাং দিয়তাং দিয়তাং। তখন নতুন আনকোরা মার ছোট্ট বাড়িটি একরকম গঙ্গা তীরেই, একেবারে সদর রাস্তার ওপর নয়, ট্রামের ঘড়ঘড়ানি নেই, অথচ যানবাহন, বাজারহাট, ডাকঘর সব কিছু কাছে, একটু গলির আবরণে পরিরক্ষিত, ঘেরা ঢাকা। এখন ওই তল্লাটে চতুষ্সীমানায় মস্ত মস্ত বিস্তৃত রাস্তা পুরনো পরিবেশকে ভুলিয়েছে। ভালো হয়েছে সে বিষয়ে নিঃসন্দেহ। এখনো সেই ট্রাম লাইনটা তো আছে। এবার আরেক দিনের ঘটনা বলি, বলছেন স্বামী নির্লেপানন্দজি মহারাজ। আজও সে ছবি মনে তাজা।
16 সালের ঘটনা। আবারও এই কথা বলতে গিয়ে একদম, আর এই কথা বলতে গিয়ে সত্যিই মনে পড়ে যায়, মানে আমার শাশুড়ি মার শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা, তার হাতটি ধরে তার মেজ ছেলেটিকে, মানে আমার শ্বশুর মশাইটিকে নিয়ে তিনি চলেছেন। তার স্বামী ছিলেন আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার প্রফেসর। তো সেই কারণে তখনকার দিনে তো ও, ধনী মানুষ, বড়লোক মানুষ। তা এখনকার লোকেদের যেমন গাড়ি থাকে, হাওয়া গাড়ি বলতো তখন লোকে মোটর গাড়িকে, তখন ছিল ঘোড়ার গাড়ি। সেই ঘোড়ার গাড়ি চড়ে তিনি আসতেন মায়ের কাছে এই উদ্বোধনে। ছেলেটির হাত ধরে, মানে আমার শ্বশুর মশাই তার হাত ধরে ওপরে গিয়ে মায়ের কাছে বসতেন। ছেলে তো তখন নিতান্তই বালক, আমার শ্বশুর মশাইয়ের জন্ম 1910 সালে। তো সুতরাং 6 বছর, 7 বছর, 8 বছর বালক, তার সঞ্চয়ে কটি বা গান, ওই অল্প কটি গান, তার মধ্যে এলো কেশে এলো কেশে এই গানটি তিনি গাইতেন। পরবর্তীকালে তিনি তার সন্তানদের বা স্ত্রীকে এই বিষয়ে সেরকমভাবে কিছুই বলেননি। আসলে তিনি হয়তো সেরকম বুঝতেও পারেননি, কিন্তু নাইবা বুঝলেন, স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার দৃষ্টি, স্থূল দৃষ্টিতে তাকে স্পর্শ করেছে। শুধু এই কথাটি ভেবেই আমি রোমাঞ্চিত বোধ করি। প্রথম পুত্রকে নিয়ে যেদিন মেট্রো করে মায়ের কাছে গেলাম উদ্বোধনে, সেদিন মায়ের কাছে, মানে পুরো বাকরুদ্ধ অবস্থা কাকে বলে, সেদিন মনে হয়েছিল। সেদিন মনে হয়েছিল যে একবারটি যদি এই বর্তমানের পর্দাটা সরে গিয়ে তুমি অতীতটা চোখের সামনে তুলে ধরো। ঠিক সেই রকম পুত্রের হাত ধরে আমিও মা তোমার কাছে এসে এই সামনে চাতালটাতে বসলাম। আজও সে ছবি মনে তাজা, উদ্বোধনে শ্রীদেবের সন্ধ্যারতি সাঙ্গ। মায়ের দক্ষিণী দুই মেয়ে চিরকুমারী, দুই বোন, শ্রীমতী কনক, শ্রীমতী শিবা, মাকে স্তব শোনাচ্ছেন। শিবাকান্ত শম্ভ শশাঙ্কার্ধ মৌলে মাহিষান শ্রুলীন জটাজুটধারিণ তমেক জগৎ ব্যাপক বিশ্বরূপ প্রসীদ প্রসীদ প্রভু পূর্ণরূপ। মা হাত জোর করে সমাহিতা, সুপ্রসন্না, চিত্রার্পিতের মতো বসে। তাদের সুমিষ্ট স্বর, বিশুদ্ধ বাণী দূর থেকে নিচে সর্বকর্ম কলরবের মধ্যেও শরৎ মহারাজের কান ওপর দিকে খাড়া। শব্দব্রহ্ম জাত সাপকে আকর্ষণ করেছে। তিনি স্থির নিশ্চল, বেদ ও সার শিবস্তোত্র। প্রায়ই নিবেদিতা স্কুল থেকে এসে ওরা মায়ের আদেশে আবৃত্তি করতেন সেবককে হরি মহারাজের কথা। সনত, তুমি দেহের সেবা করলে, আর ললিত সমগ্র ভাগবত শুনিয়ে আমার মনের সেবা করল। ললিতের বাণী অশুদ্ধ হলেও, অর্থাৎ উচ্চারণ যদি বা ঠিক নাও হয়, এই কি মায়ের কিঞ্চিত মনের সেবা? নিশ্চয়ই তাই। শ্রীমা চোখ চেয়েই ভাব সমাধিস্থ। কতবার ওইভাবে যে উদ্বোধনের দোতলায়, তিনতলায় মাকে দেখে দেখে মুগ্ধ হয়েছে, তা গোনাগাথার মধ্যে আসে না, অগণন। আরেকটি ছোট ঘটনা শুনে আজকে শেষ করব। স্বামী নির্লেপানন্দজি মহারাজের কাছে আমরা শুনছি 1916 সালেরই আরেকটি ছোট্ট ঘটনা। একদম রুদ্রাণী যে কথা বলছো, সত্যি শ্রী শ্রী মা স্বয়ং বলেছিলেন দুর্গা মাকে, বটগাছটা বুড়ো হলে থাকে না কিন্তু মরে না, সে তার শাখা ঝুরি সব নাবিয়ে দেয়, এই তোমরা রইলে আমার ঝুরি। তাই শারদেশ্বরী আশ্রমের মায়েদের স্পর্শ করলে মনে হয় শ্রী শ্রী মাকে বুঝি একটুখানি ছুঁয়ে এলাম।
1916 সালের আরেকটি ছোট্ট ঘটনা। সরু একপালি একতলার পশ্চিমের বাঁকা দেওয়াল ঘেরা বারান্দায় আলু ভাতে ভাত, গরম গরম ডাল, সঙ্গে মাছ ভাজা এক খণ্ড। সকাল সকাল মুখে তাড়াতাড়ি গুঁজে মায়ের বাড়িতে আশ্রিত অনাথ বালক আমি তাড়াতাড়ি তৈরি হচ্ছি স্কুলে যাওয়ার জন্যে। আমাকে বাগবাজার থেকে গোলদিঘি পর্যন্ত 3 মাইল হাঁটতে হবে। মা তেল মেখে সেকেলে বৌমার মতো এক গলা ঘোমটা দিয়ে ডাকাবুকো গোলাপকে শাশুড়ি সাজিয়ে সঙ্গে নিয়ে পেছনের খিড়কি দরজা দিয়ে শান বাঁধানো লম্বা লম্বা আঁকা বাঁকা সর্পিল গলির সারি মারিয়ে সদর ট্রাম রাস্তার শেষে গঙ্গা নাইতে যাচ্ছেন। আমাকে সস্নেহে বললেন, বাবা খাচ্ছ? তোমাকে আবার এতটা পথ যেতে হবে। এক অনাথ আশ্রিত বালকের প্রতি সে কি দরদ ওই কটি কথায়। মাতৃহারা পিতৃহারার মা তিনি ছাড়া আর কে? লোকে তো মা খেকো বাপ খেকো বলে গাল দেয়, কিন্তু সত্যিকারের মা যে তিনি। মায়ের পায়ে বাতের ব্যথার জন্য হাঁটতে কষ্ট হয়। শরৎ মহারাজ গোলাপ মাকে বললেন, মায়ের অনুমতি হলে নিত্য পালকির ব্যবস্থা করব। মাকে বলা হলে মা বললেন, না গোলাপ, আমি তো এখন একদিন অন্তর যাই। এত কাছে মা গঙ্গা, মহাতীর্থ, পায়ে হেঁটে এইটুকু যাওয়াই ভালো। সহজে আরাম নিতে নারাজ। এর ওপর আর কারো কথা চলল না। এই মায়ের কথা তো ফুরোবার নয়, কিন্তু আজকে এই অবধি। আবার আমাদের দেখা হবে আগামীকাল সকালবেলা। আমরা শুনবো কৃষ্ণ কথা। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা।